গল্পটি শুরু হয় আমরা চার্লি নামের একজন লোককে দেখতে পাই যে তার গ্যারেজে কাজ করছে। চার্লি পেশায় একজন রিপোর্টার এবং সে সিআইতে জব করে। এই মুহূর্তে সে একটি বিমান মেরামত করছিল যা তার স্ত্রী তাকে জন্মদিনে দিয়েছিল। তার স্ত্রীর নাম হলো সারা। সে তাকে খুবই ভালোবাসে। কিছুক্ষণ পর সারা এখানে আসে। তারপর আমরা জানতে পারি যে সে এখন লন্ডনে একটা মিটিংয়ে যাচ্ছে। সে চার্লিকে তার সঙ্গে আসতে বলে, কিন্তু চার্লি বলে তার কাছে সময় নেই, তাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হবে। কিছুক্ষণ পর সারা চলে যায় এবং চার্লি সিআইএর হেডকোয়ার্টারের জন্য বেরিয়ে পড়ে। বিল্ডিংয়ে প্রবেশ করার সাথে সাথে অনেকগুলো সিকিউরিটি প্রোটোকল তাকে ফলো করতে হয়। আমরা দেখি সর্বত্র ক্যামেরার মাধ্যমে পুরো শরীর স্ক্যান করছে। তারপর চার্লি গিয়ে তার ডেস্কে বসে যায়। চার্লি যখন কাজ শুরু করে তখন আমরা দেখতে পাই একজন লোক তাকে একটা মেসেজ পাঠিয়েছে। চার্লি যেভাবে তাকে মেসেজ পাঠায় আমরা বুঝতে পারি এই লোকেরা বহু বছর ধরেই এভাবে যোগাযোগ করে আসছে। এই লোকটি চার্লির কাছে কিছু গোপন তথ্য পাঠিয়েছে এবং এবার সে চার্লিকে সতর্ক করে যে এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যের কারণে সিআইএ সমস্যায় পড়তে পারে। কিন্তু চার্লি এই বিষয়গুলো মনোযোগ দেয় না এবং সে ডেটা বের করতে শুরু করে। এটি বের করা এতটাও সহজ হবে না। চার্লি একজন খুবই মেধাবী ব্যক্তি ছিল, কিন্তু তার পক্ষে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছিল। তারপর সে লাঞ্চে চলে যায় এবং লাঞ্চের পরে ফিরে আসে এবং আবারও কাজ করতে শুরু করে। তারপর চার্লি সারার কাছ থেকে একটি ফোন পায় এবং সারা বলে, আমি লন্ডনে পৌঁছে গেছি। চার্লি বলে, আমি জানি, আমি তোমাকে ট্র্যাক করেছিলাম। এই কথা বলার পর সে কলটি কেটে দেয় এবং আবারও কাজ করতে শুরু করে, কারণ তাকে যে কোনো মূল্যে সমস্ত ফাইলগুলো এনক্রিপ্ট করতে হবে। কিন্তু যখন রাত হওয়ার পরেও সে এই কাজগুলো সম্পন্ন করতে পারে না, তখন সে মেইন সার্ভার রুমে চলে যায়, কারণ সেখানকার সিস্টেমটি আরও উন্নত এবং এর সাহায্যে দ্রুত ডেটা ডিকোড করতে পারবে। কিছুক্ষণের কঠোর পরিশ্রমের পর সে একটি ফাইল ডিকোড করতে শুরু করে। তারপর সে অনেকগুলো সরকারি ডকুমেন্ট খুঁজে পায়, যেগুলো পড়ার পর চার্লি হতবাক হয়ে যায়। আসলে কিছু সময় আগে সরকার একটি পরিকল্পনা করে একটি ড্রোনের মাধ্যমে বোমা বিস্ফোরণ করে, যাতে প্রায় 150 লোক নিহত হয়। কিন্তু পুরো বিষয়টি চাপা দেওয়া হয়েছিল এবং এই অভিযানটি চিফ মেরিনের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। সেটা আর কেউ নয় বরং চার্লির বস ছিল। কিন্তু এই সমস্ত তথ্য জানার পরেও চার্লি এই সবকিছুতে জড়িত হতে চায় না। সে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সারার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সারা ফোন ধরে না। তারপর চার্লি তাকে একটা মেসেজ পাঠায় এবং ঘুমাতে যায়। পরের দিন সকালে সে আবারও সেই হেডকোয়ার্টারে পৌঁছায়। তারপর সে দেখে মিরন ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। সে চার্লিকে বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তারপর সে তাকে ডিরেক্টর অফিসে নিয়ে যায়। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। চার্লি কিছুই বুঝতে পারছে না। তারপর ব্র্যান্ড বলে, সম্প্রতি আমরা খবর পেয়েছি যে লন্ডনে সন্ত্রাসী হামলা হয়েছে। সেখানে 4 জন সন্ত্রাসী ছিল যারা কিছু লোককে জিম্মি করে হত্যা করে। তাদের মধ্যে তোমার স্ত্রীও ছিল। এই কথা শুনে চার্লি পুরোপুরি অবাক হয়ে যায়। এই কথাটা সে মোটেও বিশ্বাস করে না। তারপরে তারা সেই 4 জন সন্ত্রাসীর ক্লিপ দেখায়, কিভাবে তারা ভবনে প্রবেশ করে এবং একে একে সব মানুষকে জিম্মি করতে শুরু করে এবং অবশেষে তারা সারাকে কিভাবে হত্যা করে। তখন চার্লি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। সে নিজেকে সামলিয়ে বাড়িতে চলে আসে। তারপর সে দেখতে পায় সমস্ত মিডিয়ার লোকেরা তার বাড়ির সামনে জড়ো হয়ে আছে। তারা চার্লির ইন্টারভিউ নিতে চায়, কিন্তু চার্লি কারোর সঙ্গে কোনো কথা বলতে চায় না। তারপর তার এক বন্ধু তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু এখন চার্লি মোটেও ঘুমাতে পারছে না। পরের দিন সে মিরনের সঙ্গে দেখা করে। এখানে একজন এজেন্টও আছে যার নাম কেলে। চার্লি সবাইকে বলে, ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। যে হোটেলে এই ঘটনাটি ঘটেছে সেখানে সন্ত্রাসীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তারা কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারে না। সেখানে অনেক সিকিউরিটি গার্ড থাকে। মিরন বলে, তুমি খুব বেশি ভাবছো। আমরা ইতিমধ্যে এই মিশনে কাজ শুরু করে দিয়েছি। শীঘ্রই আমরা ওই সন্ত্রাসীদের ধরতে পারবো। তুমি চিন্তা করো না। এই কথা বলার পর তারা মিটিং শেষ করে দেয়। তারপর চার্লি বিমানবন্দরে চলে আসে এবং সেখানে সারার মৃতদেহ এবং তার সমস্ত জিনিসপত্র দেখতে পায়। বাড়ি ফিরে আসার পর সারার ব্যাগটা খুলে সে একটি গিফট দেখতে পায়। এটি দেখে সে অজরে কাঁদতে শুরু করে। সারা তার জন্য এই গিফটটি কিনেছিল। চার্লির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিআইএ হেডকোয়ার্টারে চলে যায় এবং সেখানে যাওয়ার পর চার্লি হোটেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে হোটেলের বাইরে ক্যামেরাও হ্যাক করে এবং সমস্ত প্রমাণগুলো সংগ্রহ করতে শুরু করে। পরের দিন সে মিরনের কাছে যায় এবং সব ক্লিপ দেখিয়ে সবকিছু ব্যাখ্যা করতে শুরু করে। সে বলে যে কিভাবে 4 জন সন্ত্রাসী ওই হোটেলে প্রবেশ করেছিল। সন্ত্রাসীরা একটি সার্ভিস গাড়িতে করে এসেছিল এবং তারা 4 জনই প্রফেশনাল ছিল। ফিঙ্গারপ্রিন্ট কিভাবে মুছে ফেলতে হয় তাও তারা জানতো। তারা কোথাও কোনো প্রমাণ রেখে যায়নি। তারা এখানে কাউকে হত্যা করতে নয় বরং একটা মিটিংয়ের জন্য এসেছিল, কিন্তু তাদের মিটিং সঠিকভাবে হতে পারেনি। তারপর তারা গুলি চালিয়ে একজন গার্ডকে হত্যা করে এবং অন্য গার্ড সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটি দেখার পর সিকিউরিটি কর্তৃপক্ষ অ্যালার্ট জারি করে দেয় এবং পুলিশকে ফোন করে। তখনই সব লোকেরা পালানোর জন্য তাড়াহুড়া করে এবং তারা লোকদেরকে ধরে জিম্মি করতে শুরু করে। তারা সারাকে ধরেছিল কারণ সারা সমস্ত লোকদেরকে এখান থেকে নিরাপদে পালাতে সাহায্য করছিল। তারা ভেতরে চিৎকার করছিল আর আমার কাছে তাদের ভয়েসের স্যাম্পল আছে। আমি সব জায়গায় তাদের ভয়েস ম্যাচ করতে শুরু করি এবং এখন আমি জানি এই 4 জন কারা। আমি ফেসিয়াল অ্যানালাইসিসও করেছি। প্রথম লোকটি হলো মিশিকা, যে মস্কো থেকে এসেছে, এবং দ্বিতীয় লোকটি হলো লরেন্স, যে আগে সাউথ আফ্রিকা স্পেশাল ফোর্সে ছিল। তৃতীয় লোকটি হলো হর্স নামের একজন প্রফেশনাল কিলার এবং চতুর্থ হলো একটি মেয়ে যে আগে ইন্টেলিজেন্স অফিসার ছিল যার নাম গ্রেশন।
কিন্তু এইসব শোনার পরও মিরন এবং কেলে কোনো রিয়াকশন দিচ্ছিল না। তখন চার্লি বুঝতে পারে যে এই লোকেরা ইতিমধ্যে তাদের সম্পর্কে সবকিছুই জানে, কিন্তু তারা তবুও কোনো পদক্ষেপ নিতে চায় না। যখন চার্লি তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলে তখন তারা বলে আমরা ইতিমধ্যে এই কাজে লেগে আছি। কিন্তু এখন চার্লির তাদের উপরে পুরোপুরি বিশ্বাস উঠে গেছে। সে এখন নিজেই সবকিছু করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু মিরন তাকে বলে তোমার একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত, তবেই তোমার মানসিক অবস্থা ঠিক হবে। তারা চার্লিকে থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু এখন চার্লির মনে অন্য কিছু চলছে। পরের দিন চার্লি একটা চিপ চুরি করে তার আইডি কার্ডে রাখে এবং কন্ট্রোল রুমে চলে যায় এবং সেখানকার সমস্ত ডেটা প্রিন্ট করে ফেলে। তারপর রাতে সে একটা বারে যায় ড্রিঙ্কস করতে, কিন্তু চার্লি বারে একটা মেশিনের দিকে তাকিয়ে আছে। যাই হোক, পরের দিন যখন চার্লি হেডকোয়ার্টারে প্রবেশ করে তখন সে সরাসরি মিরনের কাছে চলে যায়। চার্লি তার সামনে মিরনের এখন পর্যন্ত করা সমস্ত কালো কাজের লিস্ট রাখে। তাকে বলে তোমার কারণে কত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। সে তাকে কেবল একটা কথাই বলে যে যদি তুমি দ্রুত ওই 4 জনকে হত্যা না করো তাহলে আমি এই তথ্য ডিরেক্টরের কাছে পাঠাবো, তাহলে তোমরা সবাই সাসপেন্ড হয়ে যাবে। আর যদি তোমরা ভাবো যে আমাকে হত্যা করলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে এটা তোমাদের সবথেকে বড় ভুল। আমি ইতিমধ্যে ডেড সুইচ অ্যাক্টিভ করে রেখেছি। যদি আমি প্রতি 5 ঘন্টা পর পর সিস্টেমের ডেটা ডিকোড না করি তাহলে এই সমস্ত ডেটা বিশ্বের সব বড় বড় নিউজ চ্যানেলে চলে যাবে। তাহলে তোমাদের কেউই আর অবশিষ্ট থাকবে না। এখন আমার শর্ত শোনো, আমি সিআইএ থেকে পূর্ণাঙ্গ ফিল্ম ট্রেনিং চাই, সেই সাথে জাল পাসপোর্ট এবং বন্দুক চাই, এবং সেই সাথে আমি যেখানে যাই না কেন সেখানে সিআইএর অ্যাসিস্ট্যান্ট চাই। মিরন এবং কেলি একে অপরের দিকে তাকিয়ে সম্মতি দেয়। তারপরে চার্লি বের হয়ে আসে এবং সে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বমি করতে শুরু করে, কারণ এখন পর্যন্ত সে নিজেকে ভেতর থেকে ধরে রেখেছিল। সে যে কাজটি করেছে সেই ধরনের মানুষ আসলে সে মোটেও নয়। ভেতরে কেলে মিরনকে বলে যে সে হয়তো মিথ্যা বলছে, সে কোনো ডেড সুইচ অ্যাক্টিভ করেনি। মিরন বলে চার্লি সিআইএর সবথেকে বুদ্ধিমান লোকের মধ্যে একজন। সে মিথ্যা বললেও তাকে আমরা অবিশ্বাস করতে পারি না। আমাদের তার কথা মতোই চলতে হবে। কিন্তু প্রথমে খুঁজে বের করো চার্লি কিভাবে এই সমস্ত তথ্য পেয়েছে এবং কিভাবে সে প্রিন্ট আউট করে নিয়েছে। এর জন্য এখন ওই লোকেরা পুরো জায়গাটি তল্লাশি করতে শুরু করে, কারণ কোনো পেনড্রাইভ বা মেমোরি নিয়ে এই বিল্ডিংয়ে প্রবেশ করা সম্পূর্ণ অসম্ভব। যখন তারা সমস্ত জিনিস স্ক্যান করে তখন তারা জানতে পারে চার্লি এখানে একটি দুর্দান্ত কৌশল খেলেছিল। চার্লি একটি ম্যাগনেটিক ডিভাইস নিয়ে এখানে এসেছিল যা কেউ স্ক্যান করতে পারেনি। তারপর তারা চার্লির বাড়ি তল্লাশি করে এবং প্রতিটা জায়গার ফুটেজ ভালো করে দেখার পর তারা জানতে পারে চার্লি গতকালকে 2 বার একটা বারে গিয়েছিল। যখন তারা বারের ফুটেজ দেখে তখন দেখতে পায় চার্লি একটা মেশিনের দিকে বারবার তাকিয়েছিল। ওই মেশিনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভেতরে একটা সিডি খুঁজে পায়। এরপর তারা সিডি বের করে নিজেদের কাছে রাখে যাতে তারা এটা ডিকোড করতে পারে। অন্যদিকে চার্লি কর্নেল অ্যান্ডারসনের সঙ্গে দেখা করে। তিনি চার্লিকে প্রশিক্ষণ দেবে। তারা গান চালানোর মাধ্যমে প্রশিক্ষণ শুরু করে, কিন্তু চার্লির টার্গেট খুবই খারাপ। সে একেবারেই গুলি করতে পারে না। সে টার্গেটের কাছাকাছি আসতে শুরু করে কিন্তু তবুও সে গুলি মিস করে। কিন্তু যখন বোমা তৈরি করে তখন দেখা যায় সে এখানে বিশেষজ্ঞ। এদিকে তার নতুন আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। আর অ্যান্ডারসন তাকে এমন প্রশিক্ষণ দেয় যে কেউ যদি তাকে যতই টর্চার করুক সে যেন নিজের পরিচয় না দেয়। এরপর তার নতুন পাসপোর্ট প্রিন্ট হয়ে যায়। অ্যান্ডারসন চার্লিকে বলে তুমি এসব কেন করছো আমি জানি, কিন্তু তুমি কাউকে হত্যা করতে পারবে না। চার্লি তখন বলে আমি শুধুমাত্র ন্যায় বিচার চাই। এই কথা শোনার পর অ্যান্ডারসন তাকে বন্দুক দিয়ে বলে আমার বুকে গুলি করো, কিন্তু সে গুলিটি চালাতে পারে না। এদিকে সিআইএ অফিসাররা ওই সিডিটি ডিকোড করতে শুরু করে আর তারা জানতে পারে সে কোনো সুইচ অ্যাক্টিভ করেনি, আর এটা করেছিল যাতে করে সে তাদের সিস্টেমে বাগ ঢোকাতে পারে। এরপর তারা প্রিন্ট আউটের সমস্ত ডেটা খুঁজে পায়। সেখানে তারা দেখতে পায় চার্লি এর নিচেও একটা চিপ রেখেছিল। তার মানে এখানে তাদের মধ্যে সব রকমের কথোপকথন চার্লি শুনতে পায়। তার মানে এখনও চার্লি সবসময় তাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। এরপর চার্লি হেডফোন খুলে ফেলে, কারণ এখন তাদের কথোপকথনের আর কোনো দরকার নেই। চার্লি বুঝতে পারে এখন সিআইএ লোকেরা তার পিছনে আসবে, তাই সে দ্রুত বেরিয়ে পড়ে। সে ইতিমধ্যে লন্ডনের ফ্লাইটে আছে। মিরন এবং ক্লে অ্যান্ডারসনকে তার পিছনে লাগিয়ে দেয়, কিন্তু লন্ডনে পৌঁছানোর পর চার্লি সরাসরি প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে জানে গ্রেশন প্যারিসে আছে। চার্লি দিনরাত গ্রেশনের পিছনে পড়ে থাকে। সে কোথায় আছে সেটাও খুঁজে বের করে ফেলে। রাতে যখন গ্রেশন তার বাড়ি থেকে বের হয় তখন চার্লি তার রুমের মধ্যে ঢুকে পড়ে। চার্লি পুরো ঘর তল্লাশি করে এবং সব জায়গার ছবি তোলে। ড্রয়ার খোলার সঙ্গে সঙ্গে সে ভেতরে একটা গান দেখতে পায়, কিন্তু কিছু করার আগে সে বুঝতে পারে গ্রেশন ভেতরে আসছে। তারপর সে উপরে উঠে সিঁড়ির কাছে দাঁড়ায় যাতে গ্রেশন আসলে সঙ্গে সঙ্গে তার মাথায় টার্গেট করতে পারে। কিছুক্ষণ পর গ্রেশন আসে। সে সরাসরি চার্লির টার্গেটে থাকে, কিন্তু চার্লি কিছুই করতে পারে না। তারপর চার্লি নিজের উপরে খুব হতাশ হয়ে যায় এবং রেগে গিয়ে বেরিয়ে আসে। ফিরে আসার পর চার্লি গ্রেশনের বাড়িতে তোলা সমস্ত ছবি দেখতে শুরু করে। তারপর চার্লি বুঝতে পারে গ্রেশন বারবার হাসপাতালে যাচ্ছে। সমস্ত ফাইল দেখার পর সে বুঝতে পারে সে খুবই মারাত্মক অ্যালার্জিতে আছে। পরের দিন চার্লি ফুলের দোকানে পৌঁছায় আর গ্রেশনের যে অ্যালার্জি আছে সেই অ্যালার্জিযুক্ত ফুল কেনে। তখনই গ্রেশন হাসপাতালে পৌঁছায়। এখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছিল।
এদিকে চার্লিও সেই ফুলগুলো নিয়ে এখানে আসে। ডাক্তার বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের পোশাক পরে সে ভেতরে ঢোকে। তারপর ভিতর থেকে চেম্বার লক করে গ্রেশনের রুমে ওই স্প্রে করে দেয়। তখন গ্রেশন আরও চিৎকার করতে শুরু করে। ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। চার্লি বলে, আমি জানি তুমি আমার স্ত্রীকে খুন করেছ, এখন বলো হোস্ট কোথায়? গ্রেশন ভেতর থেকে চিৎকার করছিল কিন্তু তার আওয়াজ আসছিল না। তারপর চার্লি অবশেষে চেম্বারটি খুলে দেয়। এরপর গ্রেশন তার উপরে আক্রমণ করে। দুইজনে তুমুল মারামারি করতে থাকে। এই সময় গ্রেশন দৌড়ে বেরিয়ে আসে। সে দৌড়াতে থাকে আর চার্লি গানিয়ে তাকে তাড়া করতে থাকে। বাইরে এসে চার্লি তাকে বন্দুক তাক করে। গ্রেশন তখন একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। চার্লি ধীরে ধীরে তার কাছে যায় আর ফোনটি নিয়ে নেয়। তারপর এখান থেকে পালাতে শুরু করে। বাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে চার্লি জিনিসপত্র প্যাক করে এখান থেকে চলে যায়। অন্যদিকে মিরন জানতে পারে গ্রেশনকে হত্যা করা হয়েছে। তখন সে বলে সবাই মনে করছে গ্রেশন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এদিকে চার্লি বারে যায় ড্রিঙ্কস করার জন্য, যাতে সে ভুলে যেতে পারে সে প্রথমবারের মতো কাউকে হত্যা করেছে। তারপর সে এন্ডারসনকে দেখে দৌড়াতে শুরু করে এবং অন্যবারে চলে যায়, কিন্তু এন্ডারসন এখনও তার পিছনে পড়ে আছে। তারপর চার্লি বাথরুমের ভেতরে লুকিয়ে থাকে, কিন্তু সে দেখতে পায় এখানে কোনো জানালা নেই, তার মানে সে এখান থেকে বের হতে পারবে না। তারপর চার্লি চুপচাপ বেরিয়ে আসে। তখন সে এন্ডারসনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? এন্ডারসন তখন বলে, আমি জানি তুমি গ্রেশনের ফোন নিয়ে পালিয়েছ। তখন আমি তার ফোন ট্র্যাক করতে শুরু করি। তারপর চার্লি তাকে বলে, আমি বাথরুমে বোমা রেখেছি। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে হইচই শুরু হয়ে যায় এবং এই সুযোগে চার্লি সেখান থেকে পালিয়ে যায়। এখন এন্ডারসনও দেখতে পায় গ্রেশনের মোবাইলের ট্র্যাক কাজ করছে না। চার্লি ফিরে আসার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে এবং কার্গো প্লেনে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেয়। যার সাথে চার্লি সিস্টেমের মাধ্যমে কথা বলতো তার সঙ্গে দেখা করার জন্য তুরস্কে এসেছে। যার সাথে বছরের পর বছর কথা বলেছে এবং তথ্য নিয়েছে তার নাম হলো ইনকলি। চার্লি হোটেলে পৌঁছায়। ভেতরে যাওয়ার পর সে ইনকলির নম্বরে একটা মেসেজ পাঠায়। ঠিক তখনই একজন মহিলা এসে চার্লিকে থামিয়ে বলে, আমার সঙ্গে বাইরে এসো। যখন তারা বাইরে হাঁটাচলা করছিল তখন মহিলা বলে, আমার নামই হলো ইনকলি। ইনকলি তাকে তার গাড়িতে বসায়। যাওয়ার সময় সে চার্লিকে পুরো ঘটনাটা বলে যে কিভাবে তার স্ত্রী মারা গেছে। সে তখন বলে, আমি 6 বছর আগে হ্যাকার হয়েছিলাম, কিন্তু আমি আসলে ইনকলি নই। মূলত আমার স্বামীর নাম ছিল ইনকলি। সে সিআইএ এজেন্ট ছিল আর এক রাশিয়ান এজেন্সিতে কাজ করত, যাতে করে সে সিআইএ এর কাছে তথ্য দিতে পারে। একদিন সে মারা যায়। সবাই বলে সে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। আজ আমি যাই করছি না কেন সবকিছুই আমার স্বামী আমাকে শিখিয়েছে। তারপর তার একটা জনশূন্য এলাকায় সে পৌঁছায়। ইনকলি তাকে বলে, আমি পালাতে পালাতে ক্লান্ত। আমি গত 3 বছর ধরে এই বাড়িতে বসবাস করছি। এরপর সে তাকে সমস্ত কিছু দেখায়। যদি কখনো রাশিয়ানরা এখানে পৌঁছে যায় তাহলে আমি একটা বাটন প্রেস করে সমস্ত ডেটা মুছে ফেলতে পারবো। তারপর তারা নিজেদের কাজ শুরু করে দেয়। ইনকলি বলে, আমি সমস্ত কিছু গবেষণা করেছি। এখন তোমার পরবর্তী টার্গেট হচ্ছে হোস্ট। হোস্ট বড় বড় খুনিদেরকে ভাড়া করায় এবং তাদের দিয়ে মিশন সম্পন্ন করে। তোমার পরবর্তী টার্গেট হচ্ছে লরেন্স। লরেন্স যেহেতু গান বেচাকেনা করে তাই আমরা গান কেনার অজুহাতে তার সঙ্গে দেখা করতে পারি। আর পরবর্তী টার্গেট হচ্ছে মিশিকা। তার একটা বদ অভ্যাস আছে, সে যেখানে যায় সেখানে সেলফি তুলে পোস্ট করে, তাই তার কাছে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। যখন তারা মিশিকার সমস্ত ছবি দেখে তখন তারা একটা মেয়েকে দেখতে পায়। এরপর তারা ফেসিয়াল অ্যানালাইসিস করে জানতে পারে এই লোকেরা বর্তমানে স্পেনে আছে। তারপর তারা সকল হোটেলের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে জানার চেষ্টা করে এখন তারা কোন হোটেলে আছে। এদিকে মিরনের কাছে একজন লোক এসে বলে, তুমি চার্লির পেছনে লোক পাঠানো বন্ধ করো, সে তোমাকে হত্যাও করতে পারে। তখন মিরন বলে, আমি তেমন কিছুই করছি না। পরে ওই মেয়েটি তার অ্যাসিস্ট্যান্টকে বলে এন্ডারসনকে ফলো করতে। তারা জানতে পারে এন্ডারসন বর্তমানে স্পেনে আছে। তারপর ওই মেয়েটি স্পেনে তার লোক পাঠায়। এদিকে চার্লি ওই হোটেলে পৌঁছে যায় যেখানে মিশিকা থাকতো। চার্লি তখন জানতে পারে মিশিকা প্রতিদিন একটা স্পেশাল সুইমিং পুলে গোসল করে। সুইমিং পুলের নিচে কিছুই নেই, কারণ দুইটা বিল্ডিংয়ের মাঝখানে সুইমিং পুলটি জোড়া দেওয়া আছে। তখন সে ভাবতে থাকে এটি তার জন্য পারফেক্ট একটা জিনিস হতে পারে। চার্লি খুব সহজেই তাকে হত্যা করতে পারবে। চার্লি তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। পরের দিন লবিতে সে একটা লোককে দেখতে পায়। তার মনে হয় সে সম্ভবত এই লোককে আগে কোথাও দেখেছে। সে বুঝতে পারে এই লোকেরা তাকে অনুসরণ করছে, কিন্তু সে জানতো না এন্ডারসনও এখানে এসে গেছে। তারপর ইনকলি সেই লোকের ফেসিয়াল অ্যানালাইসিস করে জানতে পারে সে হচ্ছে একজন সিআইএ এজেন্ট। সেই সাথে সে এন্ডারসনের কথাও বলে। ইনকলি চার্লিকে বলে, তোমাকে মিশন অ্যাভয়েড করতে হবে। তখন চার্লি বলে, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। চার্লি সেই পুলের কাছে পৌঁছায় যেখানে মিশিকা সুইমিং করছিল। মিশিকার সামনে গিয়ে সে বলে, আমাকে বলো হোস্ট কোথায়, নইলে সুইমিং পুল ভেঙে যাবে এবং তুমি মারা যাবে। মিশিকা তার কথা বিশ্বাস করে না এবং সুইমিং করতে শুরু করে। তারপর চার্লি টিপ দেয় এবং সুইমিং পুলটি পুরোপুরি ভেঙে নিচে পড়তে শুরু করে। এরপর ইনকলি বলে, এন্ডারসন তোমার দিকে যাচ্ছে। তখন চার্লি দৌড়াতে শুরু করে। এন্ডারসন তাকে প্রায় ধরেই ফেলছিল, তখন অন্য একজন এজেন্ট এসে এন্ডারসনকে আক্রমণ করে। তারা দুইজনে মারামারি শুরু করে। অনেকক্ষণ লড়াই করার পর সেই এজেন্ট বন্দুক বের করে এবং এন্ডারসনকে মারার চেষ্টা করে, কিন্তু এন্ডারসন কৌশলে তাকে মেরে ফেলে। অন্যদিকে মিরন ওই মেয়েটির কাছে পৌঁছায়।
সে জানে তার লোকদেরকে সে স্পেনে পাঠিয়েছে। সে বলে চার্লি কোথায় আছে তা আমাকে বলো। তখন তারা ওই হোটেলে সমস্ত ফুটেজ দেখতে থাকে আর তখন দেখে তার কানের ভেতরে একটা এয়ারবেস বসানো আছে। তারপর তারা তাদের কথোপকথন শোনার জন্য সবকিছু হ্যাক করে। এরপর তারা জানতে পারে এটা হচ্ছে ইনকলি। তাদের কাছে ইনকলি হচ্ছে একজন পুরুষ। তারপর তৎক্ষণাৎ তারা বুঝতে পারে ইনকলির মৃত্যুর পর তার স্ত্রী তার জায়গা নিয়েছে। এখন তাদের শুধুমাত্র ইনকলিকে খুঁজে বের করতে হবে। এদিকে ইনকলিকে দেখা যায় তারা কথা বলছিল। ইনকলি অনেক হাঁস পালত। রাতে যখন ঘুমিয়েছিল তখন হাঁসের শব্দ শুনে ইনকলি বুঝতে পারে ওরা হয়তো তাদেরকে খুঁজতে এখানে পৌঁছে গেছে। ক্যামেরায় তারা দেখতে পায় বাইরে অনেক লোক এসেছে, কিন্তু তখনই সে বাটন প্রেস করে দেয় যাতে সমস্ত ডেটা মুছে যায়। এরপর তারা দৌড়ে বেরিয়ে আসে এবং তাদের গাড়িতে বসে, কিন্তু সেই ড্রোন তাদেরকে দেখে ফেলে আর তাদের উপরে গুলি বর্ষণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং ইনকলি আহত হয়। এখন তারা শহরের দিকে এসে পড়ে। চার্লি গাড়ি পার্কিং জোনে থামিয়ে ইনকলিকে বিদায় জানায়। চার্লিকে যে কোনোভাবেই তার মিশন সম্পন্ন করতেই হবে। এরপর সে লুকিয়ে লরেন্সের সঙ্গে যোগাযোগ করে আর তাকে বলে আমার অস্ত্র কিনতে হবে। তারপর লরেন্স তাকে রোমানিয়া ডাকে। এরপর চার্লি সেখানে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর প্রথমে সে নিজের ভিডিও করে এবং বার্লিনের সিসিটিভি ক্যামেরায় সেট করে। এর ফলে সেই লোকেরা মনে করে চার্লি এখনও বার্লিনে রয়েছে। এর জন্য তারা তাদের সমস্ত সৈন্য সেখানে পাঠায়। অন্যদিকে লরেন্স সেই নির্ধারিত স্থানে আসে। চার্লিকে লরেন্স উল্লিখিত স্থানে আসতে বলেছিল। এরপর লরেন্স সেখানে একটা ফোন দেখতে পায় আর ফোন ধরার সঙ্গে সঙ্গে চার্লি ওপাশ থেকে বলে বাক্সটি খুলতে। লরেন্স যখন বাক্সটি খোলে তখন চার্লি বলে একটু নড়াচড়া করবে না, ভেতরে বোমা আছে। এরপর চার্লি পেছন থেকে এসে বলে হোস্ট কোথায়? যদি তুমি বলো তাহলে বোমাটা আমি ডিফিউজ করে দেব। লরেন্স বলে আমি জানি না, সে সম্ভবত কোনো সমুদ্র তীরবর্তী এলাকায় থাকে। সে সবসময় আমাকে একটা মেসেজ পাঠাতো আর আমি তার কাছে যেতাম। এই কথা বলার পর লরেন্স তার ফোনটা তার দিকে ছুঁড়ে মারে। এরপর চার্লি ফোনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে আসার সঙ্গে সঙ্গে বোমাটা বিস্ফোরণ হয়ে যায়। এদিকে মিরন তখন খবর পায় রোমানিয়ায় লরেন্স নিহত হয়েছে। এরপর সে বুঝতে পারে চার্লি তাকে আবারও বোকা বানিয়েছে। অন্যদিকে চার্লি তার শেষ শিকারের কাছে পৌঁছে যায়। এরপর সে একটা জাহাজ ঘাটাঘাটি করতে শুরু করে। পরের দিন সে জাহাজের কাছে যায়। এরপর এক লোক এসে তাকে পেছন থেকে আঘাত করে এবং তাকে দূরে নিয়ে যায়। চোখ খোলার পর চার্লি দেখতে পায় হোস্ট তার সামনেই আছে। হোস্ট তখন বলে আমি দেখেছি তুমি সবাইকে মেরে ফেলেছ, কিন্তু তুমি কাপুরুষ, কাউকে গুলি করে মারোনি। আমার মনে হয় না তোমার সাহস আছে। এই বলে সে চার্লিকে গান দেয় আর বলে তুমি গুলি করে আমাকে মেরে ফেলতে পারো। চার্লি এখানেও গুলি করতে পারে না। তখন তারা বুঝতে পারে তাদের জাহাজ অন্যদিকে ঘুরে যাচ্ছে। তারা কিছুই বুঝতে পারে না। তখন চার্লি বলে আমি তোমার জাহাজ পুরোটাই হ্যাক করেছি। এখন তোমার জাহাজ ফিনল্যান্ডের দিকে চলে এসেছে। শীঘ্রই পুলিশ তোমাকে গ্রেফতার করার জন্য এখানে আসবে। আর এটাই ঘটে। ফিনল্যান্ডের সমস্ত পুলিশ এসে হোস্টকে গ্রেফতার করে। পরের দিন আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে একটা প্রেস কনফারেন্সে আছে। সে বলে আমি আমার বেশিরভাগ এজেন্টকে গ্রেপ্তার করেছি কারণ তারা সিআইএ ট্যাগকে অপব্যবহার করেছিল। তার মানে মিরন এবং কেলেকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কারণে অনেক মানুষের প্রাণ চলে গেছে। তখন এন্ডারসন তার কাছে পৌঁছায়। চার্লি প্রথমে দেখে তাকে খুব ভয় পেয়ে যায়। তখন এন্ডারসন বলে আমি তোমার জন্য গর্বিত, কারণ তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু করেছ। এখন সিআইএ কখনোই তোমার পিছনে আসবে না। তুমি সম্পূর্ণ মুক্ত। তোমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তুমি তোমার বাড়িতে ফিরে যাও। এরপর চার্লি নিজের বাড়িতে ফিরে আসে। প্রথমেই সে সারার কবরে যায়। এরপর সে ওই বিমানটি চালু করে যেটা সারা তাকে দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।